প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম শিকদার, প্রভাষক আইসিটি, মাদ্রাসায়ে তৈয়বে ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি, মধ্যহালি শহর, বন্দর, চট্টগ্রাম। আজকের বিষয় একাদশ দ্বাদশ অর্থাৎ আলিম শ্রেণীর শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, ছবিটি লক্ষ্য করো। ছবিতে পিসি দেখা যাচ্ছে, মডেম দেখা যাচ্ছে, টেলিফোন নেটওয়ার্ক দেখা যাচ্ছে, আবার মডেম দেখা যাচ্ছে, আবার পিসি দেখা যাচ্ছে। অর্থাৎ পিসি থেকে মডেমের মাধ্যমে টেলিফোন নেটওয়ার্কের সাথে যোগাযোগ করা হচ্ছে, আবার টেলিফোন নেটওয়ার্ক থেকে মডেমের মাধ্যমে আবার পিসিতে কানেক্ট করা হচ্ছে। অর্থাৎ এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসের যে একটা যোগাযোগ ব্যবস্থা। সুতরাং আজকের পাঠের বিষয় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যোগাযোগের মাধ্যম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা কমিউনিকেশন সিস্টেম কি তা ব্যাখ্যা করতে পারবে, ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ বিশ্লেষণ করতে পারবে, ব্যান্ডউইথ কি তা ব্যাখ্যা করতে পারবে, ডেটা ট্রান্সমিশন মেথড কি তা ব্যাখ্যা করতে পারবে। শুরুতে আসি কমিউনিকেশন সিস্টেম। যে প্রক্রিয়ায় ডেটা এক স্থান হতে অন্য স্থানে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে নির্ভরযোগ্যভাবে ইলেকট্রনিক উপায়ে স্থানান্তরিত হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম হলো এমন একটি উপায় যার মাধ্যমে ডেটা নির্ভরযোগ্যভাবে প্রেরক হতে প্রাপকে গমন করে, যেমন ভিডিও কনফারেন্সিং, ইলেকট্রনিক মেইল, ই কমার্স ইত্যাদি। সহজ কথায় বলতে গেলে যে প্রক্রিয়ায় এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোনো একটা নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে ডাটা স্থানান্তরিত হয় সেটাকেই বলা হয় কমিউনিকেশন সিস্টেম। এবারে আসি ডাটা কমিউনিকেশনের কিছু উপাদান। উৎস থেকে ডেটাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন ধাপের প্রয়োজন হয়। এই ধাপগুলোকে ডেটা কমিউনিকেশনের উপাদান বলে। ডেটা কমিউনিকেশনের জন্য মোট 5টি উপাদান রয়েছে। সেগুলো হচ্ছে উৎস, প্রেরক, কমিউনিকেশন মাধ্যম, প্রাপক, মন্তব্য। অর্থাৎ সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত, অর্থাৎ যে কম্পিউটার থেকে ডাটাটা প্রেরণ করা হবে সেটা থেকে শুরু করে রিসিভার পর্যন্ত মোট এই 5টি মাধ্যম কাজ করে। এবারে আসি ব্যান্ডউইথ। ডেটা এক স্থান হতে অন্য স্থানে বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরিত হওয়ার গতিকেই ব্যান্ডউইথ বলা হয়। ডেটা কমিউনিকেশন চ্যানেলকে স্পিড বা গতির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। আরও সহজ করে বলি যে আমরা যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা প্রেরণ করি, সে ডাটাটা অনেক সময় দেখা যায় কোনো ডিভাইসে স্লো যায়, আবার কোনো ডিভাইসে খুব দ্রুত গতিতে যায়। তাহলে ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাওয়ার সময় যে একটা গতি কাজ করে, সেই গতিটাকেই বলা হচ্ছে মূলত ব্যান্ডউইথ। সেই ব্যান্ডউইথ আবার 3 ধরনের। শুরুতে আসি ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডের গতি সাধারণত 45 হতে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ধীর গতি সম্পন্ন এবং কম ডেটা স্থানান্তরের জন্য এই ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, যেমন টেলিগ্রাফ। এখানে একটু করে বলে রাখি, বিপিএস। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি কত বিট করে ডাটা স্থানান্তরিত হয় সেটাকে বলা হয় বিট পার সেকেন্ড। এরপরে আসি ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের গতি 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। সাধারণত
মধ্যম পরিমাণ ডেটা স্থানান্তরের জন্য এটি ব্যবহৃত হয়। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ধরনের ব্যান্ড ব্যবহৃত হয়, যেমন টেলিফোন। তারপরে হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের গতি 1 Mbps অর্থাৎ মেগা বিট পার সেকেন্ড, যেটা শুধু বিট পার সেকেন্ড থেকে আরও উপরের ধাপ। এই ব্রডব্যান্ডের গতি 1 Mbps হতে সর্বোচ্চ অনেক বেশি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত উচ্চ গতিসম্পন্ন ডাটা ট্রান্সমিটের ক্ষেত্রে এই ধরনের ব্যান্ড ব্যবহৃত হয়। বর্তমানে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এটি ব্যবহৃত হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ফাইবার অপটিক্যাল, রেডিও ওয়েভ ইত্যাদি। তাহলে সহজ কথায় বলতে গেলে খুবই ধীরগতির ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ন্যারো ব্যান্ড, এর সাথে আরও একটু উচ্চ গতি হলে ভয়েস ব্যান্ড, আর এর সাথে আরও বেশি উচ্চ গতি হলে ব্রডব্যান্ড। ডাটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ যে পদ্ধতিতে ডেটা এক স্থান হতে অন্য স্থানে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়ে থাকে সেটাকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। এই সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিশন মেথডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশন কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং এদের মধ্যবর্তী বিরতির সময় থাকে না, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে। আবার বলি, যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা যখন ডাটাগুলো পাঠাবো তখন সেগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে এক বর্ণ করে যাবে এবং এদের মধ্যবর্তী যেটা সময় বিরতি, এক বর্ণ যাওয়ার পর আরেক বর্ণ যাইতে যে সময়টা লাগে সেটা কখনো সমান থাকে না। কোনোটা সময় 1 সেকেন্ড, কোনো সময় 2 সেকেন্ড, কোনো সময় আবার 1 সেকেন্ড, এভাবে সময়গুলো অসমান হয়ে থাকে। ডাটা যাওয়ার যে সময় সেটা সমান থাকে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। এটার মূল কথা হচ্ছে এক্ষেত্রে ডাটাগুলো যাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। তারপরে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, যে পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় এবং এদের মধ্যবর্তী বিরতির সময় সমান থাকে, তাকে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি বলা হয়। এখানে ডাটা ব্লক মানে হচ্ছে যে কি কয়েকটা ক্যারেক্টার মিলে একটা ব্লক, অর্থাৎ একটা বক্স ধরে নিতে পারেন। তাহলে ডাটাগুলো একটা বক্স আকারে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন স্থানান্তরিত হয় তখন এদের মধ্যবর্তী সময় বিরতিগুলো কিন্তু সমান থাকবে। অর্থাৎ এক বক্স দিয়ে আরেক বক্স দাইতে যে মাঝখানে সময় সেটা যদি হয় থাকে 1 সেকেন্ড, তাহলে প্রতিবারই 1 সেকেন্ড করে সময় নেবে। এই ধরনের পদ্ধতিটাকে বলা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। এরপর আসি আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আইসোক্রোনাস পদ্ধতিতে ডেটা ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয় এবং এদের মধ্যবর্তী বিরতির সময় প্রায় শূন্য থাকে। অর্থাৎ এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের আরেকটু আপডেট দাম। এক্ষেত্রেও ডাটাগুলো বক্স আকারে বা ব্লক আকারে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিট হয়, তবে এখানে মাঝখানে যে একটা গ্যাপ বা সময় বিরতি এটা থাকবে না। এবারে আসি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। অ্যাসিনক্রোনাস, যে পদ্ধতিতে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে বলে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, আর যে পদ্ধতিতে ডাটা ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয় তাকে বলে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। 2, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, আর সিনক্রোনাস এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। অর্থাৎ ডাটাটা প্রাথমিকভাবে কোন জায়গায় জমা হবে সেটাই হচ্ছে প্রাথমিক স্টোরেজ ডিভাইস। যখন আমি সিনক্রোনাস পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করব তখন সেই প্রাইমারি স্টোরেজ ডিভাইসটার প্রয়োজন হয় না, কিন্তু
অ্যাসিনক্রোনাসের বেলায় প্রয়োজন হয় না, কিন্তু সিনক্রোনাইজ ট্রান্সমিশনের বেলায় এটা প্রয়োজন হয়। 3 নাম্বার, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে অল্প ডাটা ট্রান্সমিট করা যায়, এই জন্য অল্প ডাটা ট্রান্সমিটের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, আর বেশি ডাটা ট্রান্সমিটের ক্ষেত্রে সিনক্রোনাস ব্যবহৃত হয়। অ্যাসিনক্রোনাস তুলনামূলকভাবে খরচ কম, সিনক্রোনাস তুলনামূলকভাবে খরচ বেশি। অ্যাসিনক্রোনাস অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন, আর সিনক্রোনাস অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন। অ্যাসিনক্রোনাসে সময় বেশি লাগে, সিনক্রোনাসে সময় কম লাগে। অ্যাসিনক্রোনাস দক্ষতা কম, সিনক্রোনাস অপেক্ষাকৃত বেশি দক্ষ। অ্যাসিনক্রোনাস অতিরিক্ত স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয়, আর সিনক্রোনাসের বেলায় এই অতিরিক্ত যে স্টার্ট বিট এবং স্টপ বিট এই দুটার প্রয়োজন হয় না। এবার আসি ডাটা ট্রান্সমিশন মুড। এতক্ষণ ধরে বলছিলাম মেথডের কথা, এখন আছে মুড। শব্দ দুটো কিন্তু ভিন্ন। মুড মানে দিক, সোজা কথায় ডাটা প্রবাহের দিককেই ডাটা ট্রান্সমিশন মুড বলা হয়। ডাটা কোন দিকে যাচ্ছে সেই ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মুডকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার সিমপ্লেক্স, 2 নাম্বার হাফ ডুপ্লেক্স, 3 নাম্বার ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, যে পদ্ধতিতে ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হয় তাকে সিমপ্লেক্স বলা হয়। সিমপ্লেক্স মোডে এক্স হতে ওয়াই এর দিকে ডাটা প্রেরণ করা যাবে, কিন্তু ওয়াই হতে এক্স এর দিকে ডাটা প্রেরণ করা যাবে না। যেমন আমরা যখন টেলিভিশন দেখি তখন শুধু টেলিভিশন থেকে আমাদের কাছে ডাটা আসে, আমরা চাইলেও টেলিভিশনের দিকে ডাটা পাঠাতে পারি না। এটি হলো সিমপ্লেক্স পদ্ধতি। তাহলে চিত্র কিন্তু সহজভাবে বোঝা যাচ্ছে যে এক্স বক্স থেকে ওয়াই বক্সের দিকে ডাটা প্রবাহিত হচ্ছে, কিন্তু ওয়াই থেকে এক্স এর দিকে ডাটা প্রবাহিত হচ্ছে না। তারপরে আসি হাফ ডুপ্লেক্স, যেই পদ্ধতিতে ডেটা প্রেরক হতে প্রাপক এবং প্রাপক হতে প্রেরক উভয় দিকেই প্রবাহিত হয়, কিন্তু একই সময়ে নয়, তাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। এই মোডে যখন বি এর দিকে ডেটা প্রেরণ করবে, বি তখন শুধুমাত্র ডেটা গ্রহণ করবে, কিন্তু কোনো ডেটা প্রেরণ করতে পারবে না। এ এর ডেটা প্রেরণ শেষ হলে বি এ এর প্রতি ডেটা প্রেরণ করতে পারবে। একে একমুখী ডেটা প্রবাহ বলা হয়। যেমন ওয়াকিটকিতে যখন কথা বলা হয় তখন একজনের কথা শেষ হওয়ার পর অপর প্রান্ত থেকে কথা বলা শুরু করে। এক্ষেত্রে দুদিকেই ডেটা প্রবাহিত হয়, কিন্তু একদিকে শেষ হওয়ার পরে অন্যদিকে আরম্ভ করতে হয়, অর্থাৎ একই সাথে দুদিক থেকে আরম্ভ করা যাচ্ছে না। এই ধরনের পদ্ধতিকে বলা হয় হাফ ডুপ্লেক্স পদ্ধতি। চিত্রটি দেখলেও বোঝা যায় যে বক্স এ থেকে ডাটাটা যখন বি এর দিকে যাচ্ছে তখন কিন্তু বি শুধু লিসেনার হিসেবে শুনবে, বি এ এর বলা শেষ হলেই আবার বি বলতে পারবে, তখন বি এর ডাটাটা এ এর দিকে আসবে, কিন্তু অ্যাট এ টাইম একই সময়ে দুজনের ডাটা দুদিকেই প্রবাহিত হবে না। এবার আসি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? যে পদ্ধতিতে ডেটা উভয় দিকে একই সময়ে প্রবাহিত হয় তাকে ফুল ডুপ্লেক্স বলা হয়। এই মোডে যে কোনো প্রান্তে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণ করার সময় ডেটা প্রেরণ করতে পারে। চিত্রে পি যখন কিউ এর দিকে ডেটা প্রেরণ করবে তখন কিউ ডেটা গ্রহণ করার সময় পি এর প্রতি ডেটা প্রেরণ করতে পারবে। সোজা কথায় আমরা যে বর্তমানে স্মার্টফোন ব্যবহার করি, অ্যাট এ টাইম উভয় প্রান্ত থেকেই দুজনেই একসাথে কথা বলতে পারে, এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এবারে আসি প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়। খেয়াল করেন, প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কয়জন প্রাপক
ডাটাটা একসাথে গ্রহণ করতে পারবে, সেটার উপর ভিত্তি করে মোট আবার 3 প্রকার। 1 নাম্বার ইউনিকাস্ট, 2 নাম্বার মাল্টিকাস্ট, 3 নাম্বার ব্রডকাস্ট। ইউনিকাস্ট কি? যেই পদ্ধতিতে প্রেরক হতে শুধুমাত্র একজন প্রাপক ডাটা গ্রহণ করতে পারে তাকে ইউনিকাস্ট মোড বলা হয়, অর্থাৎ 1 to 1 বলা যেতে পারে। এখানে এ হলো প্রেরক আর বি হলো প্রাপক। এ হতে প্রেরিত ডাটা শুধুমাত্র বি গ্রহণ করছে, এটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। এরপর আসি মাল্টিকাস্ট। যে পদ্ধতিতে প্রেরক হতে একাধিক নির্দিষ্ট প্রাপক ডাটা গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলে। প্রেরক, খেয়াল করবেন, প্রেরক একজন কিন্তু প্রাপক একাধিক। তবে এই যে ব্যক্তি ডাটা প্রেরণ করতেছে, এদিকে রিসিভ করার জন্য বি সি ডি ই 7 জনকে দেখা যাচ্ছে, কিন্তু ব্যক্তি যখন নির্দিষ্ট করে দিচ্ছে শুধু ওর ডাটাটা বি সি এবং ই গ্রহণ করতে পারবে, মাঝখানে ডি গ্রহণ করতে পারবে না। এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। এরপরে আসি ব্রডকাস্ট। ব্রডকাস্ট কি? যে পদ্ধতিতে প্রেরক হতে সব প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে তাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। দেখেন এখানে এ ব্যক্তি ডেটা প্রেরণ করতেছে আর এদিকে বি সি ডি ই সবাই ডাটাটা গ্রহণ করতে পারছে, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আমার এই ছোট্ট প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দিতে পারবে। আমি জানতে চাইব ডেটা কমিউনিকেশন কী, ব্যান্ডউইথ কী, ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে, ডেটা ট্রান্সমিশন মোড কী, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কী এবং মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠের উপর ভিত্তি করেই তোমাদের জন্য একটি উদ্দীপক তৈরি করা হয়েছে। উদ্দীপকটা তোমরা মনোযোগ দিয়ে পড়বে, পড়েই এই সৃজনশীল প্রশ্নগুলোর আনসার তৈরি করবে। উদ্দীপকটা ভালো করে খেয়াল করে দেখো। মিস্টার এক্স বাসার জন্য একটি বহুতল ভবনে স্থাপিত অফিসের কম্পিউটারসমূহ কেবল মাধ্যমে সংযুক্ত করেন যার গতি 800 বিপিএস। অর্থাৎ মিস্টার এক্স একজন ব্যক্তি ওনার বাসায় একটা বহুতল ভবনে স্থাপন করার জন্য অফিসের কম্পিউটারসমূহ কেবল মাধ্যমে সংযুক্ত করেছেন। এতে তার গতি হচ্ছে কত? 800 বিপিএস। এতে তার কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হয়। তাই সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার বন্ধুর পরামর্শে অধিক গতিসম্পন্ন কেবল নেটওয়ার্ক স্থাপন করেন। তাহলে এখানে নেটওয়ার্কের গতির কথা বলা হচ্ছে, মানে ব্যান্ডউইথের কথা বলা হচ্ছে। তাহলে শুরুতে যেটা দেখলাম যে প্রথম যেটা সে স্থাপন করছিল সেটা ছিল 800 বিপিএস, মানে অনেক কম গতিসম্পন্ন, কিন্তু এতে তার গতি, এই কম গতি দিয়ে যোগাযোগ স্থাপন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে বিদায় সে দ্রুত গতিতে আরও বেশি গতি সম্পন্ন করার জন্য যে অধিক উন্নত মানের কেবল স্থাপন করেছেন। আমরা দেখছি এখানে আলোচনায় যে উন্নত গতি বলতে সাধারণত অপটিক্যাল ফাইবার কেবল বা এখানে ব্রডব্যান্ড কেবলের কথা বলা হচ্ছে। সে দৃষ্টিকোণ থেকে এই আলোচনার বেসিসে এই উদ্দীপকটার আনসারগুলো তোমরা রেডি করবে। এখানে প্রশ্ন হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড কি, 2 নম্বর হচ্ছে কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়, ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে উদ্দীপকে মিস্টার এক্স কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করছে বুঝিয়ে লেখো। 4 নম্বর হচ্ছে কি উদ্দীপকের আলোকে ডেটা চলাচলের গতি বৃদ্ধির সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি তোমরা লাইক কমেন্ট দিয়ে আমার অথবা তোমাদের মূল্যবান মতামত থাকলে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন সবাই।